দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। ওরে অবুঝ মন, তোর দুয়ারে বিছিয়ে দিলাম সুন্দর সুস্থ এক জীবন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো প্যারেন্টিং নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু ও শিক্ষা মনোবিজ্ঞানী ইরফানা সামিয়া। আপা, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। আপা, আমরা প্যারেন্টিং শব্দটা প্রায়ই শুনে থাকি। এই প্যারেন্টিংটা আসলে কি, এই ব্যাপারে যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলতেন। আমরা নর্মালি কি বুঝি আসলে, আক্ষরিক অর্থে যদি বলি অভিভাবকত্ব। থিওরিটিক্যালি বলা যায়, এভিডেন্স সহকারে বলা যায় বা রিসার্চ এভিডেন্সগুলোকে সামনে এনে বলি, তাহলে বলা হয় যে প্যারেন্টিং ইজ আ প্রসেস, এটা একটা প্রক্রিয়া। এটা হচ্ছে একজন বাচ্চাকে শৈশব থেকে তার প্রাপ্ত বয়সকে নেওয়া পর্যন্ত বাবা মা যেভাবে তাকে কেয়ার, লাভ এবং গাইডেন্স দিয়ে থাকেন। এখানে এই যে প্যারেন্টিং প্রক্রিয়ার ভেতর, এই ছোট থেকে বড় করার ভেতর যে ম্যাজিকটা বা যে মূল মন্ত্রটা, সেটা হচ্ছে এই যে তিনটা ওয়ার্ড, সেটা হচ্ছে ভালোবাসা, যত্ন এবং নির্দেশনা, লাভ, কেয়ার অ্যান্ড গাইডেন্স। এখন আমরা যারা প্রফেশনাল আছি, আমরা যারা মনোবিজ্ঞানী আছি, বাবা মায়ের সাথে কাজ করছি, এই তিনটা ওয়ার্ড বা এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকি। এই প্যারেন্টিং কি শিশুর জন্মের পর থেকে শুরু হয়, না তার জন্মের আগে থেকে এইটা আমাদের শেখা উচিত? আমাদের দেশের চিত্রটা তো আমরা জানি যে প্যারেন্ট হওয়া, অভিভাবক হওয়া বা বাবা মা হওয়ার সাথে কোনো ট্রেনিং বা কোনো শেখার জায়গা আছে, এটা আমরা মনে করি না। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি বাইরের দেশগুলোতে যারা প্যারেন্ট হবেন, ভবিষ্যতের বাবা মা, তারা বিভিন্ন ইনস্টিটিউটের কাছে যান, ফ্যামিলি ইনস্টিটিউটের কাছে গিয়ে ট্রেনিং নেন এবং ওখানে থেকে তারা ট্রেনিং নেন। এবং আমি অনেক দেখেছি যে যারা গর্ভাবস্থায় আছেন এমন নারী বা অ্যাডভান্স স্টেজে আছেন বাবা মা, তারা বাবা মা হবেন কিছুদিন পর, তারাও ওই ইনস্টিটিউটে থাকছেন কিছু মাস, এবং সেখান থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হচ্ছে, সেই প্রসেসগুলো কিভাবে ছোটবেলায় কেয়ার, লাভ এবং অ্যাফেকশন দিবেন, সেই বিষয়গুলো তারা শিখে ট্রেনিং নিয়ে বের হচ্ছেন এবং পরবর্তীতেও ফলো আপ করছেন। সো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং এটা একটা লাইফ লং প্রসেস বলা চলে। আপা, তাহলে আমাদের বাবা মায়েরা এই প্যারেন্টিংয়ের এই ট্রেনিংটা বা এই নির্দেশনা কোথা থেকে পাবে? এটাও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এখন আমরা যারা প্রফেশনাল আছি, আমরা যারা মনোবিজ্ঞানী আছি, শিশু ও শিক্ষা মনোবিজ্ঞানী আছি, কাউন্সেলর আছেন বিভিন্ন স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, যারা বাচ্চাদের নিয়ে কাজ করে, বাচ্চাদের বিকাশগত বিষয়গুলো নিয়ে কাজ করে এবং প্যারেন্টিং বিষয়টায় দক্ষ বা ট্রেনিং নিয়ে থাকি, তারা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সভা, সেমিনার করছি। আমি যেমন বিগত প্রায় 15 বছর একটি স্কুলে কাজ করছি, সেখানে বাচ্চাদের সাথে কাজ করছি, কিন্তু বাচ্চাদের সাথে কাজ করতে গেলে কিন্তু আরেকটা টিম চলে আসে। আমি খুব মজা করে বলি যে প্যারেন্টিং শব্দটার অর্থ আমার মতো করে প্যারেন্ট টিম। একটা বাচ্চাকে যখন আমি অভিভাবকত্বর দায়িত্ব নেই একটা বাচ্চার, একজন প্যারেন্ট হিসেবেই হোক বা স্কুলের কেউ হোক, টিচার হিসেবে বা কর্তৃপক্ষ হিসেবে, বাচ্চাটার জন্য কিন্তু একটা টিম বা দল তৈরি করতে হয়। বাবা মার বাইরে তার আশেপাশেরও সবাই অভিভাবকত্ব এই দায়িত্বটা পালন করে। অবশ্যই বাবা মা তো আছেন, বাবা মা হচ্ছেন প্রধান দলের মেম্বার বা সদস্য। বাচ্চাকে ঘিরে বাবা মা, স্কুলের শিক্ষক, কর্তৃপক্ষ এবং বাচ্চার কাছের বা দূরের আত্মীয় স্বজনও কিন্তু এই টিমের ভেতর থাকেন। এবং অনেক সময় আমাদের বাড়িতে আমাদের অনেক সাহায্যকারী যারা বাচ্চাকে লালন পালন করেন, বা বাচ্চার দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, অনেক আত্মীয় স্বজন যারা ওই বাড়িতেই থাকেন এবং বাচ্চাকে ছোটবেলা থেকে প্রতিপালনে সাহায্য করছেন বাবা মাকে, তারাও কিন্তু এই প্যারেন্ট টিমের ভেতর থাকেন। এবং এই যে প্যারেন্টিং যখন বলছি, এটা কিন্তু একটা দলগত বা একটা ইন্টিগ্রাল প্রসেস। হ্যাঁ, প্রত্যেকের কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে বাচ্চার ব্যক্তিত্ব গঠনে বা বাচ্চার বিকাশে। এক্ষেত্রে এই বাবা মা বা আর বাকি যারা আছেন, তারা এই প্যারেন্টিং প্রক্রিয়ায় কি কি ধরনের কাজ করতে পারবেন যেটা শিশুর বিকাশে সাহায্য করবে? এই প্যারেন্টিংয়ের তো একটা উদ্দেশ্য আছে, এবং এই যে একটা সাপোর্ট সিস্টেম কেন লাগে এখনকার দিনে আরও গুরুত্ব বহন করে। কারণ দেখেন, আমাদের পরিবারগুলো কিন্তু আগে যৌথ ছিল,
হ্যাঁ, অনেক সদস্যের একটা পরিবার হতো, এখন কিন্তু পরিবারগুলো একক হয়ে যাচ্ছে, রাইট? তো সেই ক্ষেত্রে কিন্তু বাবা মার উপর খুব প্রেশার পড়ে যাচ্ছে একটা বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করার ক্ষেত্রে। দেখা যায় যে তারা তাদের টেম্পার লুজ করছেন, তারা অনেক রেগে যাচ্ছেন, কারণ এখন দেখা যাচ্ছে একটি ফ্যামিলিতে বাবা মা দুইজনই বাইরে কাজ করেন, বাইরে থেকে ফেরত এসে তারপর তাদের বাচ্চাদেরকেও লালন পালন করতে হচ্ছে, সেটা তাদের দায়িত্বও বটে। কিন্তু তারপরেও তারাও মানুষ, এটা বলা হয়, একজন রিসার্চার বলেছেন যে প্যারেন্টস আর দ্য হিউম্যান অন দেয়ার ওন রাইটস, বিকজ তারাও যে মানুষ সেটাও ভুলে গেলে হবে না, তাদেরও টেম্পার আছে, তাদেরও ইমোশনস আছে। তো তখন হয় কি যে বাচ্চার সাথে যখন বাবা মা এই ধরনের একটু রাগ প্রকাশ করে ফেলছেন, বা অনেক ক্ষেত্রে একটু সিভিয়ার রাগ প্রকাশ করে ফেলছেন, বা মেজাজ প্রদর্শন করছেন, কারণ বাচ্চা তাদের কথা শুনছে না, এর জন্য রিসেন্টলি এবং বেশ কিছু বছর ধরে একটা গবেষণা ওয়ার্ল্ডওয়াইড হচ্ছে, এবং মনোবিজ্ঞানীরা মনে করছেন যে একটা প্রসেস আছে নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স। বাচ্চাকে যখন আমরা প্রতিপালন করব, স্পেশালি বাবা মায়ের এই প্যারেন্টিং প্রসেসটার ভেতর নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স আনতে হবে, যে বাচ্চা অনেক সময় অনেক কিছুই ঠিক করবে না, সেটাও আমাদের রেজিস্ট করতে হবে, কিন্তু সেটা ভায়োলেন্সের সাথে না, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে। এটাকে সংক্ষেপে বলা হয় NVR মেথড। তো সেখানে কিছু কিছু বা অনেকগুলো স্টেপ আছে এই প্রক্রিয়ার ক্ষেত্রে। আমি যেটা বললাম যে টিমের কথা, এখানে এই NVR এর ভেতরও একটা দল গঠন করতে হয়, সো দ্যাট যখন বাবা মা একদম ছেড়ে দিচ্ছেন যে আমরা আর পারছি না, তখন আশেপাশের মানুষের কাছে বা হয় না তাদের দলের সদস্যদের কাছ থেকে সাহায্য নিতে হতে পারে। সেটা হতে পারে দাদা দাদি, সেটা হতে পারে কোনো কাছের আত্মীয় যাকে বাচ্চা পছন্দ করে, যার সাথে বাচ্চার একটা কমফোর্টেবল কমিউনিকেশন বা একটা স্বস্তিকর যোগাযোগ আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু খুবই দরকারি এই প্রক্রিয়াতে। আপনি একটা কথা বললেন নন ভায়োলেন্স রেজিস্ট্যান্স, যেটা বাবা মায়েদের একটা বিহেভিয়ারের মধ্যে পড়ে। এই অ্যাপ্রোচের ক্ষেত্রে বাবা মারা কি কি করতে পারে? আমরা বাবা মায়েরা মনে করি যে বাচ্চাকে ঠিক সময় খেতে দিতে হবে, পড়াতে হবে, গোসল করাতে হবে, ঘুম পাড়াতে হবে। এগুলো কি একটা বাচ্চার ফিজিক্যাল নিডস, কিন্তু বাচ্চার না সাইকোলজিক্যাল নিডসও থাকে। আমি প্রথমেই বললাম না, লাভ, কেয়ার, ডাইরেকশন, এগুলো হচ্ছে মানসিক চাহিদা, এবং মানসিক উপস্থিতিটা বাচ্চার মনে একজন বাবা বা মায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। হয় কি আমাদের এই প্রাত্যহিক জীবনে আমরা ওই ফিজিক্যাল নিডগুলো মিট করতে গিয়ে মানসিক জায়গাটায় না দূরে সরে যাই। বাবা মা মনে করেন বাচ্চাকে পড়াতে হবে, ওর পড়াশোনায় ভালো করতে হবে, না পড়লে বকা দিতে হবে, মারতেও হতে পারে। এই যে যখন মারটা দেওয়া শুরু করলেন, তখনই বাচ্চা আস্তে আস্তে বাবা মায়ের থেকে দূরে সরে গেল, এবং বাচ্চার মনে বাবা মায়ের যে উপস্থিতিটা চলে গেল। এটাকে আমরা বলি, NVR বলে প্যারেন্টাল প্রেজেন্স। যেই বাচ্চার মনে বাবা মায়ের উপস্থিতিটা আছে, তারা কিন্তু খুব ইন্টিগ্রিটি সম্পন্ন হয়। তার মানে হচ্ছে যে বাবা মা হয়তো আমার সামনে নেই, কিন্তু বাবা বলেছে যে খেলতে গিয়ে কাউকে ধাক্কা দিবা না বা কাউকে চিমটি কাটবে না, মা বলেছে যে কাউকে হার্ম করতে হয় না, আমি এটা করব না। তার মানে কি বাচ্চার মাথায় তখন, সে খেলার মাঠে আছে কিন্তু বাচ্চার মাথায় কিন্তু বাবা মা বসে আছে, পজিটিভ বাবা মা বসে আছে। কিন্তু যেই বাচ্চাটি বাবা মায়ের হাতে মার খেয়ে খেলার মাঠে এসেছে অথবা খেলছেও না, সে মনে মনে বলবে যে বাবা মা যা বলবে আমি সেটা করব না। তো এই যে প্যারেন্টিং প্রসেসটা কিভাবে আসলে বাচ্চার ভেতর ট্রান্সমিট হবে, এর জন্যই এই NVR। আরও কিছু পদ্ধতি আছে, আমরা বলি যে এটা খুব থিওরিটিক্যাল মনে হতে পারে, কিন্তু ইটস অ্যাকচুয়ালি ভেরি হেল্পফুল। এখন সময় এসছে যে এই বিষয়গুলোকে এস্টাবলিশ করার। আমরা বলি বাস্কেট থিওরি। 3টা বাস্কেট বাবা মা সামনে একটু সিম্বলিক আকারেও রাখতে পারেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আপনারা যেমন এই যে বিভিন্ন টয়েস রেখেছেন, তাই না, বাচ্চাদের প্রোগ্রামেটা। তো বাস্কেট 3টা কি, বাস্কেট 3টা একটা রূপক আকারে হতে পারে। বলা যেতে পারে যে এই যে থার্ড যে বাস্কেটটা, থার্ড থেকে শুরু করি, থার্ড বাস্কেটটায় হচ্ছে কিছু বিষয় থাকবে যেটা বাবা মা একদমই অ্যালাউ করবে না, কিন্তু হ্যাঁ বাচ্চার সাথে একটু নেগোসিয়েশনে যেতে হবে যে দেখো বাবা, এই বিষয়গুলো, যেমন তুমি 15 মিনিট বা আধা ঘন্টার বেশি কিন্তু টিভি দেখবে না, বা 1 ঘন্টার বেশি টিভি প্রত্যেক দিন দেখা যাবে না, কিন্তু এটা কিন্তু বাবা মা বলেছে এবং এর বাইরে যাওয়া যাবে না। এটা হচ্ছে বাস্কেট 3তে, খুব স্ট্রিক্ট, একদম বলে দিল, এখানে কোনো নেগোসিয়েশন হবে না। মিডল বাস্কেটটা আসবে নেগোসিয়েশন,
আলোচনা। আমরা তো এই যে বিভিন্ন বিষয়ে আলোচনা করছি, ঘরের গৃহস্থালির আলোচনা, তো বাবা মায়েরও আলোচনায় বসতে হবে বাচ্চাদের সাথে। এবং আজকালকার বাচ্চারা কিন্তু প্রচুর স্মার্ট, তারা জানে হোয়াট ইট ইজ। ফার্স্ট যে বাস্কেটটা সেটা হচ্ছে যে সেখানে অনেক কিছুই থাকবে, বাচ্চা অনেক কিছুই পালন করবে না, বাবা মা রিমাইন্ড করতে পারে যে তুমি কিন্তু এটা করো নাই, বা নেক্সট এটা করতে হবে মা বা বাবা। তার মানে এই যে লেভেল অফ এক্সপেকটেশনেরও যে ডিফারেন্স আছে সেটা বাবা মায়েরও অ্যাওয়ার হতে হবে, এবং বাচ্চাদের কাছেও সেটা তুলে ধরতে হবে যে বাবা মা কি চাচ্ছেন ক্লিয়ারলি এবং খুব স্পেসিফিক্যালি। আমরা অনেক সময় দেখি যে পারিবারিক কলহ বা বাবা মার মধ্যে যে দ্বন্দ্ব হয় তা শিশুর প্রতি একটা বিরূপ প্রভাব ফেলে। এই বিষয়ে যদি আপনি একটু আমাদের বলতেন। যখন বাবা মায়ের ভেতর দ্বন্দ্ব হচ্ছে, আমি তো বললামই যে বাবা মায়েরও কিছু সাইকোলজিক্যাল প্রসেস থাকে, তাদেরও কিছু স্টাক পয়েন্ট থাকে, সেটা যখন শিশু প্রত্যক্ষ করে সে তো অবশ্যই নেতিবাচক ফিল করবে। হ্যাঁ, এই প্যারেন্টিং প্রসেসটা তো ঠিকভাবে হচ্ছে না। তখন আমি জানি তারাও মানুষ, কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করা বা তাদের আচরণটা যাতে বাচ্চার সামনে সঠিক এবং সচেতন হয় এটা তাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমি দেখেছি যে এমনও ঘটেছে আমার কিছু কিছু কেসে যে বাবা মা যখন ঝগড়া করেন, ঝগড়ার সোর্স হচ্ছে বাচ্চা, তোমার জন্যই ও এরকম করছে, বা বাবা মাকে ব্লেম করে যে তুমি ওকে নষ্ট করছো। সবসময় বাবা মা ঝগড়া করছে ওর সামনে এবং ওকে নিয়ে ঝগড়া করছে যে ইউ আর দ্য ওয়ান, তোমার জন্য এগুলো হচ্ছে। বাবা মা ব্লেম করছে একে অপরকে, নিজেকে দোষী মনে করছে। হ্যাঁ, ও নিজেকে দোষী মনে করছে, ওর কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, ওই স্কুলে গিয়ে অন্যের বাবা মা কি করে সেটা কম্প্যারিজন করছে, নিজের ভেতর অনেক ভায়োলেন্স তৈরি হচ্ছে, অ্যাঙ্গার তৈরি হচ্ছে। সো এটা তো অনেকভাবে ইম্প্যাক্ট করে। স্বস্তিকর পরিস্থিতিতে যদি একটা বাচ্চা বড় হয়, তার মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং একটা যদি ভায়োলেন্স সম্পন্ন পরিবেশে বাচ্চা বড় হয়, দুই ধরনের অবশ্যই হবে। এই ক্ষেত্রে বাবা মারা কি ধরনের সাহায্য নিতে পারে বা কি পদক্ষেপ নিতে পারে, এই বিষয়ে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। প্রথমত তো তাদের সচেতনতা এই বিষয়ে, এবং আমি বলবো যে অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিন্তু ভুল করি এবং সেটা স্বীকার করার সাহস থাকতে হবে যে না, আমার একটু ভুল হয়ে গেছে এবং এই বিষয়টা আমি জানি না, আমি শিখতে চাই। আমি একজন প্রফেশনালের সাহায্য নিতে পারি, অথবা আমি কাছের কারোর সাথে শেয়ার করে বিষয়টা কি বা আমার কি করা উচিত সেটা জেনে নিতে পারি। বিভিন্ন সভা, সেমিনার স্কুলগুলোও কিন্তু আয়োজন করে, এবং তার বাইরেও আমি বলবো যে আসলে এই সভা, সেমিনার বা ইন্টারনেট সার্চ করে অনেক তথ্য আমরা পেয়ে যাই, কিন্তু তথ্যটা ইমপ্লাই করতে হবে, সে অনুযায়ী নিজেকে কমিট করতে হবে বাবা মায়ের। আপা, আমরা আরেকটা বিষয় দেখি যে যখন সন্তানরা বা ছেলেমেয়েরা খেতে চাচ্ছে না, তখন সেক্ষেত্রে বাবা মারা অনেক বেশি রাগ দেখাচ্ছে যে না, এটা তোমাকে খেতেই হবে, বা দেখা গেল যে মারধরও করছে খাওয়া দাওয়া নিয়ে। তাদেরকে মারধর বাদে আর কিভাবে বাবা মার এই বিষয়টা হ্যান্ডেল করবে বা এটা কিভাবে? প্যারেন্টিং ইজ আ ভেরি টাফ প্রসেস। বাবা মা হওয়া এবং বাবা মার এই যে অভিভাবকত্ব মেনটেন করা এত সহজ না। এটার জন্য আমরা বলি ধৈর্যের জানালাটা বাড়াতে হবে, এবং বাচ্চা কাচ্চা লালন পালন করা এত সহজ প্রসেস না, সেটা স্বীকার করে ধৈর্যের পরীক্ষাটা সবসময় দিতে হয়। এবং এই যে খাওয়াটাকে আসলে খুব ইম্পর্টেন্ট আমি জানি এটা, কিন্তু এটার সাথে যদি হার্শ প্রসেসটা কানেক্টেড করে দেয় তখন কিন্তু অ্যাজ অ্যান অ্যাডাল্ট বা বাচ্চা বড় হয়ে কিন্তু খাওয়াটা এনজয় করবে না, এবং বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমে কিন্তু বাচ্চা পড়ে যাবে, রাইট? সো সেটা খাওয়া শুধু না, যে কোনো বিষয়, তার পড়াশোনা থেকে শুরু করে ঘুমের রুটিন, ডিসিপ্লিন, খেলাধুলা সব কিছুই তো বাবা মা আসলে ফ্যাসিলিটেট করেন বাচ্চার। সে প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের আসলে ধৈর্য রাখতে হবে, পজিটিভ প্রক্রিয়াটা, এই প্যারেন্টিংটাকে ফলো করতে হবে। যে খাবার আমরাও কিন্তু অনেক সময় অ্যাডাল্ট যারা আছি সবসময় খেতে ভালো লাগে না, আর সবসময় একই মেন্টাল বা শারীরিক কন্ডিশনে থাকি না। সো ওর সাথে নেগোশিয়েট করা যে বাবা এটা তো তোমার খেতে হবে, এখন ভালো লাগছে না, তাহলে তুমি বলো কখন খাবে, ওকে দিয়ে বলাতে হবে, বাচ্চাকে দিয়ে। মা আমি তাহলে টিভি শোটা শেষ করে খাবো, অথবা আমাকে আজকে একটু কার্টুন দেখতে দেখতে খেতে দিবা, তাহলে আমি একটু খাবো। তখন মা বলবে ঠিক আছে আজকে আমি দিচ্ছি, কিন্তু প্রত্যেক দিন কিন্তু কার্টুন দেখতে দেখতে আমি খেতে দিব না, আজকের জন্য আমি অ্যালাউ করছি, অ্যাজ আই এম অবজার্ভিং ইউ আর নট ফিলিং ওয়েল। এই যে কন্ট্রাক্টটা করে নেয়া, হ্যাঁ,
জোর করে মেরে খাওয়ানোর তো আসলে কোনো ভালো ইম্প্যাক্ট আমরা পাবো না। এটা আমার বুঝতে হবে যে যে কোনো পদ্ধতি আমি যদি ইতিবাচকভাবে পালন করি বা এস্টাবলিশ করি সেটার ফলাফল ইতিবাচক হবে। নেতিবাচক প্রক্রিয়ার অবশ্যই নেতিবাচক ফলাফল আসবে। হয়তোবা আপাত দৃষ্টিতে মনে হবে আমার বাচ্চার খাওয়ানোটা হয়ে গেছে, কিন্তু এটার যে একটা লং টার্ম নেতিবাচক বা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে সেটা বাবা মায়ের মনে রাখতে হবে। আপনি প্রথমে একটা কথা বলেন যে প্যারেন্টিং একটা দল নিয়ে এবং পরিবারের সবাইকে নিয়ে এই কাজটা করতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমাদের মায়েরা একটা অভ্যাস বা কোনো বিষয়ে সন্তানদের শাসন করছেন। এক্ষেত্রে আবার দেখা যায় যে দাদিরা বা দাদারা বা অন্য পরিবারের সদস্য কি না এ ধরনের কথা বলতে পারো না। সেক্ষেত্রে তার আপব্রিঙ্গিং বা বড় হওয়ার ক্ষেত্রে ওই আচরণগুলো বা বদভ্যাসগুলো থেকে যায়। এ বিষয়ে আপনি যদি একটু কিছু বলতেন। দলগত প্রক্রিয়া যখন হয় তখন দলের প্রত্যেকটি সদস্যকে একই পেজে থেকে বা একই জায়গায় থেকে এগোতে হয়। হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে মিটিগেট করতে হবে। যে দাদি বা দাদা ওনাদেরকে বোঝাতে হবে, ওনাদের সাথে আলোচনা করতে হবে যে আসলে আমরা কেন করছি, কেন চাচ্ছি এই বিষয়টা, এবং তারা কিভাবে বাচ্চাকে সাহায্য করতে পারেন বা বাবা মাকে সাহায্য করতে পারেন। সেখানেও কিন্তু পজিটিভিটি। আমি যদি বলি একজন ফর এক্সাম্পল বাবা মা যদি তার বাবা মাকে বলে যে না এটা করা যাবে না, এইভাবে এই টোনে বলে, আর যদি রিকোয়েস্ট করা হয় যে বাবা মা দেখো এটা তোমার নাতিদের জন্য না ভালো হচ্ছে না বা স্কুল থেকে কমপ্লেন আসছে, তাহলে আমরা যদি একই টোনে কথা বলি সেটা মনে হয় ভালো হয়, না হলে ও কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে। তো এটা বোঝাতে হবে। আসলেই তাহলে আমরা আজকে বুঝলাম যে প্যারেন্টিং শুধু প্যারেন্টসদের নয়, শুধু বাবা মা নয়, পুরো পরিবারের সবাই এর সাথে যুক্ত থাকবে এবং সবার একত্রে একসঙ্গে সহযোগেই একটি শিশু সুস্থভাবে তার বিকাশ হতে পারে। অবশ্যই। এবং এখানে আরেকটি বিষয় আমি অ্যাড করব, এখানে কিন্তু বিদ্যালয়ে যুক্ত হবে। বিদ্যালয়ে যারা প্যারেন্টাল ফিগার আছেন, যেমন শিক্ষক, যেমন স্কুল কর্তৃপক্ষের অনেকে আছেন, কাউন্সিলর যদি থাকে সেখানে, তাহলে এরা কিন্তু পুরো প্রক্রিয়াটার সাথে যুক্ত। সো ওই টিমে কিন্তু আরো অনেক সদস্য যুক্ত হয়ে গেছেন ইদানিংকালে। আপা এত সুন্দর করে বিষয়টা আমাদের বোঝানোর জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমি আশা রাখবো যে এই প্যারেন্টিংয়ের মাধ্যমে আপনাদের যে মটো এই প্রোগ্রামটির যে দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন, যাতে আমরা বাচ্চাদের ভেতর এস্টাবলিশ করতে পারি। আমরা কথা বললাম প্যারেন্টিং নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।